কিন্তু শিবনিবাস পড়ে, তোমরা হয়তো অনেকেই জানো। এই যে অ্যাকচুয়ালি সবজি কিন্তু আমাদের নদিয়া জেলায় বাইরে থেকে আমদানি খুব কম হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। শুভেচ্ছা, তোমরা শিবরাত্রি খুব ভালো করে কাটাও যারা উপোস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার মোটো ব্লগ। সবাইকে জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। যদিও এই ব্লগটা শিবরাত্রির দিন আসবে না, এটা হয়তো তার 2-3 দিন পরে আসবে, তবুও সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা। তোমরা শিবরাত্রি খুব ভালো করে কাটাও যারা উপোস করেছো, তাদের তো অনেক অনেক অভিনন্দন। খুব সুন্দর একটা সকাল, রবিবারের সকাল। আর রবিবারের সকালে একটু রাইডে বেরোবো না তা তো হয় না, তো তাই ঝটপট বেরিয়ে পড়েছি রাইডে। আর আজকে আমি রাইড করব কৃষ্ণনগর টু মাছদিয়া রোড। পাশে কোথায় যেন কীর্তন হচ্ছে, তো এই মাছদিয়া রোড, এই রোডেই কিন্তু শিবনিবাস পড়ে, তোমরা হয়তো অনেকেই জানো। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণনগর টু মাছদিয়া রোড। আমি একটা গলির ভেতর দিয়ে উঠলাম আর কি, এই আমি উঠে পড়লাম মাছদিয়া রোডে। তো আজকে আমি এই রোডেই রাইড করব। আমি আমার চোখ দিয়ে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। মোটো ব্লগ মানেই তো তাই, মোটো ব্লগ মানে আমি একা নই, আমার সাথে তোমরা সবাই আছো। এটাই হচ্ছে মোটো ব্লগ। খুব সুন্দর একটা সকাল, রৌদ্রোজ্জ্বল সকাল, শীতের হালকা আমেজ আছে। ঠান্ডা একেবারেই যে চলে গেছে তা নয়, ঠান্ডা আছে, আমার খুব বেশিও নেই। রাইড করার জন্য একদম উপযুক্ত। শিবনিবাস নিয়ে 2-4টে কথা না বললেই না। শিবনিবাস হচ্ছে এমনই একটা জায়গা যেখানে তোমরা অনেকেই জানো যে এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে শিবনিবাসে। আমি তো অনেক কবার গেছি, আমার খুব ভালো লাগে ওখানকার পরিবেশ। আর এই রাস্তায় না প্রচুর চায়ের দোকান হয়েছে, এগুলো ছিল না এই বছর দুয়েক হলো। দেখো এখানে একটা চায়ের দোকান প্লাস রেস্টুরেন্ট। আর আজকে তো শিবরাত্রি, চারিদিকে গান বাজছে, বক্স বাজছে, বাড়িতে বাড়িতে পুজো, ক্লাবে পুজো, অনেক বাড়িতেও আজকে শিবরাত্রির দিন পুজো করে। তো এই রাস্তাটায় আগে ছিল না, এই রাস্তাটায় হালে দেখো অনেক চায়ের দোকান হয়েছে। এইখানটা দেখো আরেকটা চায়ের দোকান, এই দোকানটা বেশ সবসময় জমজমাটি থাকে। আর বাদিকে এখানে আরও চায়ের দোকান হয়েছে। এই রাস্তাটায় প্রচুর পরিমাণে চা আর রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে, রাস্তাটা বেশ জমজমাট হয়ে গেছে। আর আমি এখন ঢুকছি দেখো গোবরাপোতা বাজারে। গোবরাপোতা বাজার, এই জায়গাগুলো না খুব ছোট্ট ছোট গ্রাম। বাজারটা কিন্তু খুব জমজমাট, কিন্তু দেখো গ্রামগুলো খুব ছোট ছোট কিন্তু খুব জমজমাট। এখনো দোকানপাট সেভাবে খোলেনি, হয়তো খোলার সময় হয়নি, আর একটু পরে হয়তো খুলবে। তো খুব জমজমাট, দেখো চারিদিকে মাইক বাজছে। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমরা যারা নদিয়ার বাইরে থেকে দেখছো, আমরা যারা নদিয়ায় বাস করি তারা তো নদিয়া সম্বন্ধে ভালো মতো জানি। তোমরা যারা নদিয়া জেলার বাইরে থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, নদিয়া জেলায় না খুব সুন্দর সুন্দর গ্রাম রয়েছে। দেখো এখানে মনে হয় যতদূর সম্ভব কোনো অনুষ্ঠান হচ্ছে, কীর্তন বা শিবনিবাস উপলক্ষে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, আমার বাংলার প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা গ্রামই ভালো, আমি কোনোটারই নিন্দা করছি না, কোনোটাই ছোটো বড়ো করছি না। কিন্তু যেহেতু আমি নদিয়াটাকে খুব ভালো মতো দেখেছি, আমার নিজের রাজ্যটাকে আমি খুব ভালো মতো দেখেছি, নিজের জেলাটাকে আমি খুব ভালো মতো দেখেছি, সেই হিসাবে আমি বলছি যে নদিয়ার যে আশেপাশের যে গ্রামগুলো না, গ্রামগুলো অসাধারণ। কেন কি বলতো, এই গ্রামগুলোয় চাষ হয় প্রচণ্ড ভালো। আমাদের নদিয়া জেলার প্রত্যেকটা গ্রাম, আমাদের নদিয়া জেলাটা ডিপেন্ডই করে চাষের উপর। এদিকে ধান, এদিকে পাট, এদিকে সর্ষে, এদিকে সবজি, কি নেই। অ্যাকচুয়ালি সবজি কিন্তু আমাদের নদিয়া জেলায় বাইরে থেকে আমদানি খুব কম হয়, ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের এখানে নিজস্ব প্রোডাকশন। আর কথা বলতে বলতে দেখো চলে এসেছি শুভেন্দু আই মেমোরিয়াল আই হসপিটাল, এরকম একটা কিছু, এখানে খুব অল্প পয়সায় চোখের ট্রিটমেন্ট হয় আর কি। বহু পুরনো এটা, এখানে ভালো ভালো ডাক্তার আসে। তো এটা তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তারা জেনে রাখো। আর যেটা বলছিলাম যে নদিয়া জেলাটা কিন্তু পুরোপুরি চাষবাসে সমৃদ্ধ। আমার মামা বাড়িও গ্রামে, আমাদের গ্রামের বাড়িও গ্রামে। আমার কাকারা এখনো চাষবাস করে, সেখানকার পাট দেখলে তোমরা অবাক হয়ে যাবে। দু মানুষ সমান বড় বড় পাট। পাটের সিজনে গেলে এত সুন্দর লাগে, তেমনি শীতের সিজনেও কিন্তু ভালো লাগে, খুব সর্ষেতে ভরা। তো আমি যদি এর মধ্যে কোনোদিন যাই গ্রামের বাড়িতে, তো আমি অবশ্যই একটা ব্লগ তোমাদের জন্য করবো। এর আগেও গেছি কিন্তু করা হয়নি, এইবার গেলে একটা ব্লগ তোমাদের জন্য অবশ্যই করবো। এইবার আসি বন্ধুরা, এইবার আসি অন্য একটা কথাটা হলো, দেখো আমি তোমাদের সবসময় লাইফ নিয়ে কিছু কথা বলি, কারণ মানুষ
এখন প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে মানুষ, প্রচণ্ড ডিপ্রেসড। তো আমি না আমার লাইফকে কোনোদিনও ডিপ্রেশনে ভুগতে দিই না। যখনই মনে হয় বোর লাগছে বা যখনই মনে হয় ভালো লাগছে না, আমি সাথে সাথে আমার মোবাইলটা নিয়ে, আমার হেলমেটটা নিয়ে, আমার বাইকটা নিয়ে আমি বেরিয়ে পড়ি, আমি তোমাদের সাথে কথা বলি, এবং আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি সবসময় লাইফটাকে ব্যস্ত রাখার চেষ্টা করি। এতে কি হয় বলো তো, তোমরাও এই চেষ্টাটা করবে। মানুষ ব্যস্ত থাকলে কি হয় বলো তো, তুমি যদি কারোর সাথে বেশি মেশামেশি করো না, সেক্ষেত্রেও দেখবে একটা অন্যরকম বিষয় ঘটে যায়, কোনো না কোনো মতামতের অমিল থাকে। আর তুমি যদি মানে কারোর সাথে কম মেশামেশি করো, দেখবে একটা ডিপ্রেশন চলে আসে, হয়তো একাকিত্ব বোধ হতে পারে। আমি সেই জায়গাটাই তৈরি হতে দিই না, আমি সাথে সাথে বেরিয়ে পড়ি, তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই, নট একা 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 মোটেও নই। আমার সাথে আমার পুরো ফেসবুকের পরিবার রয়েছে, এবং খুব অ্যাক্টিভ পরিবার, যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো সেটাই বলছিলাম যে লাইফে কোনো সময় ডিপ্রেশন বা কোনো রকম দুশ্চিন্তা না মাথার মধ্যে ঢুকতে দেবে না। আর যদি দেখো, লাইফে মানুষ আসবে যাবে, এটাই নিয়ম। যদি কেউ চলে যায় বা যদি কেউ নতুন করে আসে, তাকে স্বাগতম জানাবে। যদি কেউ চলে যায়, তার জন্য যে দুঃখে ভেঙে পড়া, এটা কোনো সময় করবে না, কারণ বাঁচতে তো হবে, বাঁচার জন্য। আর বাঁচতে হলে ভালো মতোই বাঁচতে হবে। আর কিছু কিছু মানুষ যেটা করে, আমি সেটাকে খুব একটা সাপোর্ট করতে পারি না। সেটা হচ্ছে, মানুষ অনেক সময় কি করে, লাইফে ডিপ্রেসড হয়ে হয়তো সুইসাইড করে নেয়, নিজের জীবনটা রাখবে। এটা কোনো কথা নয়, এটা কোনো কথা নয়। মানুষকে বেঁচে থাকতে হবে। ভগবান মানুষ জন্ম দিয়ে পাঠিয়েছে এই কারণে, কারণ তুমি যাও, তুমি ভালো মন্দ, সে মন্দটাই বেশি, মানে চাপ নাও, জীবনে কয়েকটা বছর বেঁচে আসো, প্রকৃতিগুলোকে উপলব্ধি করে আসো। এই জন্যই ভগবান আমাদের পাঠিয়েছে। তো ভালো দিকগুলো সবসময় নিতে হবে, আর খারাপ দিকগুলোকে সবসময় অ্যাভয়েড করতে হবে। আর যে কটা দিন বাঁচবো, বাঁচার মতো বাঁচবো। তাতে কার কি এসে গেল, কার কি যায় আসে, আমার কিচ্ছু আসে যায় না। কে কি ভাবলো না ভাবলো, আমি কোনো বেলাইনে না গেলেই হয়। আমাকে কি সবাই ভালোবাসে তা নয়, আমাকে হয়তো আমাকে ম্যাক্সিমাম মানুষই ভালোবাসে। আজ পর্যন্ত কোনো মানুষই আমার উপর বিমুখ নয়। কিন্তু তাই বলে কি সবাই ভালোবাসে আমাকে দেখে কি মানে সবারই ভালো লাগে, তা তো হতে পারে না। কিন্তু আমার তাতে কিছু আসে যায় না, আমি আমার মতোই বাঁচার চেষ্টা করি। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমি চলে এসেছি কুলগাছি বাজারে। কুলগাছি বাজারটাও বেশ জমজমাট। আর এখানে কিন্তু একটা বিশেষত্ব হলো, এখানে কিন্তু রিসেন্টলি, মানে খুব বেশি দিন নয়, হয়তো বছর 8-10 ধরে এখানে খুব রাস পূর্ণিমা খুব জাঁকজমকের সাথে আর কি উদযাপন করা হয়। আমাদের কৃষ্ণনগর থেকে বহু মানুষ এখানে আসে এই কুলগাছির রাস দেখতে। আর এইটা হচ্ছে কুলগাছির বাজার, সবে বাজার খুলছে আর কি, এখনো পুরোপুরি খোলেনি। আর এখানে কিন্তু হাট হয়। আর দেখো, ডান দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেল, এই রাস্তাটা ডাইরেক্ট যতদূর সম্ভব নয় শিওর, আমি গেছি, এই রাস্তাটা সোজা চলে গেল হচ্ছে চিত্তশালীতে। আমি মোটামুটি নদীয়াটা গুলেই খেয়েছি বলতে পারো, কারণ আমি সব জায়গায় চিনি। এই কুলগাছিতে আমার এক মাসির বাড়ি আছে, মানে আমার মায়ের এক মাসতুতো বোন, না দিদি। আমি খুব ছোট্টবেলায় বাবার হাত ধরে একবার এসেছিলাম। আমি বাড়িটা ঠিক চিনতে হয়তো পারবো না, রাস্তার ধারেই বাড়ি, কিন্তু খুব ছোট্টবেলায় একবার এসেছি। যাই হোক, সেটা আমার মনে নেই। তো এটা হচ্ছে কুলগাছি, আমি বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে শিবনিবাস খুব একটা দূরে নয়, যদিও আজকে আমি শিবনিবাস যাবো না, কারণ আজকে শিবনিবাসে প্রচণ্ড ভিড় হবে, যেহেতু আজকে শিবরাত্রি, সবাই যাবে। দেখো, এখানেও প্যান্ডেল হয়েছে, হয়তো এখানেও অনুষ্ঠান বা ঠাকুর পুজো হবে। যাই হোক, তো চারিদিকে একটা মানে শিবরাত্রির গন্ধ বসে আকাশে বাতাসে আছে। এইখানটায় একটা জিনিস তোমাদের চোখে পড়ছে কিনা দেখো, এই দেখো, গাছে সজনে ধরে রয়েছে। কি অবস্থা! আমরা সজনে কিনছি 200 টাকা কেজি, 20 টাকা শ। আর এখানে দেখো, গাছে সজনে ধরে রয়েছে। সজনে না নাজনে বুঝতে পারছি না ঠিক। আমি সজনে ডাঁটা আর নাজনে ডাঁটার মধ্যে পার্থক্য কোনোদিনই করতে পারিনি, আমি বুঝতে পারি না। আমি এখনো বাজারে যাই, কিন্তু আমি ধরতে পারি না কোনটা সজনে ডাঁটা কোনটা নাজনে ডাঁটা। এক কাটা সজনে ধরে রয়েছে, খাওয়ার হয়তো লোক নেই। কি আশ্চর্যের ব্যাপার! আর আমরা 200 গ্রাম সজনে কিনে নিয়ে যাই 40 টাকা দিতে। কি অবস্থা! আর ফুলগাছিটা ছাড়িয়েই না খুব সুন্দর একটা মাঠ রয়েছে, মানে যেদিকেই তাকাবে শুধু মাঠ আর মাঠ। এই মাঠটা আমার বেশ ভালো লাগে। দেখো, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এদিকে কলা বাগান, ওই যে চাষিরা কাজ করছে, এক গাদা বক, এদিকে ধান রয়েছে। এখন তো সর্ষে মোটামুটি উঠেই গেছে। চারিদিকে শুধু মাঠ, এদিকেও মাঠ এদিকেও মাঠ, ওই যে কলা বাগান। দুর্দান্ত একটা পরিবেশ। মাঠটা আমার খুব সুন্দর লাগে। এইখানটায় বিকালবেলায় অনেক ছেলেমেয়েরা আসে, এখানে বসে গল্প করে, টাইম স্পেন্ড করে আর কি। তো আমাদের কৃষ্ণনগরে কি বলতো, আমরা এমন একটা জায়গায় বাস করি না, আমরা শহরাঞ্চলের যে ভাইবটা, সেটাকেও আমরা খুব ভালোভাবে এনজয় করি, যেহেতু শহরের মধ্যে থাকি।
আবার আশেপাশে 2-5 কিলোমিটার দূরে গেলেই কিন্তু গ্রামের কোনো অভাব নেই। যদি ভাবি যে একটু বাইকটা নিয়ে 8 ঘন্টার জন্য একটু স্বস্তির নিঃশ্বাস নেবো, একটু পলিউশনের বাইরে গিয়ে একটু পরিষ্কার ফ্রেশ নিঃশ্বাস নেবো, সেটাও আমরা নিতে পারি। যেটা কিন্তু কলকাতার মানুষদের জন্য একটু সম্ভব নয়, কারণ কলকাতার মানুষদের গ্রাম পেতে হলে, ভালো পরিবেশ পেতে হলে, হ্যাঁ, পলিউশন ছাড়া কোনো পরিবেশ পেতে হলে কিন্তু তাদের অনেকটা দূর যেতে হয়। কৃষ্ণনগরের মানুষদের কিন্তু আমাদের এইটা একটা সুবিধা আছে যে আমরা শহরটাকেও উপলব্ধি করতে পারি, আবার গ্রামের পরিষ্কার নিঃশ্বাসও আমরা মাঝে মধ্যে নিতে পারি। এই সাইডে দেখো, এটা কি আশ্রম না বাড়ি? এটা ছোট্ট একটা মন্দির, আর এইখানে যতদূর সম্ভব বাড়ি প্লাস আশ্রম রয়েছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে বহুত দূর চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করব, আর বেশি দূর টানছি না, ভিডিও খুব একটা বড় করছি না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সবাইকে আবার মহাশিবরাত্রির শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট রবিবার। তার জন্য আজকের মতো টাটা।